মা ছুটে এসে হাতের ভেতরে 50 টাকা দিয়ে বলে, এখনই বাসা থেকে বের হয়ে যাবি। তোর বাবা ফিরে আসলে অনেক ঝামেলা হবে, আমি সামাল দিতে পারবো না। আমার হাতের ভিতরে দেওয়া টাকাটা টেবিলের উপরে রেখে বলি আমি, কোথায় যাব? কোথাও যাব না। আর এই দুপুরবেলা কই যাব? ভাত দাও, ভাত খেয়ে যাই। মা বলেন, ভাত হয়েছে, তরকারি তো এখনো দেরি আছে হতে। এর ভিতরে তোর বাবা ফিরে আসবে, এই টাকাটা নিয়ে বাহির থেকে কিছু খেয়ে নিস। মায়ের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিই আমি। গামছা নিয়ে গোসল ঘরের দিকে যাই। মা অস্থির হয়ে ঘরের ভিতরে ছুটছেন। যদি পারতেন মা তার আঁচলের কোনায় আমাকে বেঁধে লুকিয়ে রাখতেন হয়তো। অবশ্য সে উপায় নেই। গোসল থেকে বের হয়ে দেখি ছোট মামা এসেছে আমার। মামাকে খবর দিয়েছেন। একটা পুরনো লুঙ্গি পরে গামছা নিয়ে চুল মুছে নিচ্ছি। মামা বলেন, যা শুনলাম কি সত্যি? আমি বললাম, কি শুনেছ বলো? তুই নাকি পরীক্ষা না দিয়ে বের হয়ে আসছিস? হ্যাঁ মামা, পরীক্ষার ব্যাপারে কেবল নাম লিখেছি। তখনই দেখলাম বাহিরে বৃষ্টি। বৃষ্টি হলেই লেকের পাড়ের মাঠে একদল বাচ্চারা বল খেলে। ওদের আবার ঘর বাড়ি নেই। মনে হলো আমার কাদা মাটি পায়ে মেখে বল খেলা উচিত, সাথে বৃষ্টিতে ভিজতে হবে। বের হয়ে সোজা মাঠে চলে আসলাম। তাই বলে পরীক্ষা না দিয়ে বের হয়ে আসবি? দুলাভাই যদি জানতে পারে কি হবে বুঝতে পারছিস? বাবা জেনে গেছে, আমি জানি নিশ্চিত। আমার হলে যে স্যার গার্ড দিয়েছিলেন উনি বাবার বন্ধু। এতক্ষণে বাবার কানে খবর পৌঁছে গেছে। মামা আমার হাত থেকে গামছা টান দিয়ে নিয়ে নেয়। একটা শার্ট হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি পরে নে, এখনই আমার সাথে চলে যাবি, চল তাড়াতাড়ি। আমি বললাম, মামা ভাত হয়ে গেছে, তরকারি হতে আর মিনিট 10 লাগবে, খেয়ে তারপর বের হই। মামা আমার কথার কোনো গুরুত্ব দিলেন না। আমাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। রান্নাঘর থেকে খাবারের ঘ্রাণ আসছে। খেয়ে যেতে পারলে ভালো হতো হয়তো। ঘ্রাণ নিয়ে ঘর থেকে বের হই। মামার সাথে হাঁটতে থাকি। কিছু দূর হাঁটার পর দুজনে একটা বাসে উঠি। বাস থেকে নেমে সোজা চলে আসি মামার মেসে। মামা বলেন, তুই এখানে বস, আমি খাবার নিয়ে আসছি। দুপুরে তো খেতে হবে তাই না? হ্যাঁ মামা, তাড়াতাড়ি যাও, পেটের ভিতরে কাফটা ছুটছে। কাফটা ছুটছে মানে কি? মানে সহজ, তেলাপোকা ছুটছে, এই আর কি। মামা বিরক্ত নিয়ে রুম থেকে বের হয়। আমি বুঝতে পারি। বিছানার উপর শুয়ে ফ্যান ছেড়ে দিই। ফ্যানটা ঘটর ঘটর শব্দ করে চলছে। কিছু সময় পর মামা খাবার নিয়ে আসে। বিছানার উপরে একটা গামছা বিছিয়ে খেতে বসি। খাবার খেতে খেতে মামা বলেন, আজকে এমনটা করবার কারণ কি ছিল বলতো? একবার তো বললাম মামা, আমি কি বলবো আবার, বলো তো। মামা চুপ করে থাকে। আমি বলি, দেখো মামা, তোমার বইয়ের তাক থেকে একবার সাদাত হাসান মান্টোর বই পড়ি। এই মানুষটা বেশ কয়েকবার ফেল করেছে, তবে তাকে বলা হয় ছোট গল্পের জনক। ধরো সাদাত হাসান পড়াশোনা করে বড় একটা সরকারি চাকরি করত, তবে কি সাদাত হাসানকে আমরা পেতাম? এই পৃথিবী পেত ছোট গল্পের গুরুকে? তো এখন তুই কি বলতে চাস? মামা, আজকে একটা গল্প লিখেছি। গল্পটা নিয়ে নাটক করলে বেশ ভালোই হবে। তোমার না এক বন্ধু আছে টিভিতে নাটক বানায়, তুমি শুধু তার সাথে যোগাযোগ করিয়ে দিবে মামা। আমি তাকে গল্পটা দেখাতে চাই, প্লিজ মামা। আচ্ছা দিব, এবার চুপচাপ খেয়ে নে তো, আমাকে বিরক্ত করিস না, আর ভাল লাগে না তোদের জ্বালায়। আমার বাসায় ফেরা হয় না। বাবা ভীষণ রেগে আছেন। রাগ করবার মতো এই কাজ অবশ্যই করেছি। ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষা না দিয়েই পরীক্ষার হল থেকে বের হয়ে আসছি। আপাতত কয়েকদিন মামার এখানেই আমাকে থাকতে হবে। মামা নিষেধ করেছেন যেন বাসায় না যাই এখন। সব কিছু ঠান্ডা হলে তারপর যেন যাই। এখানে বসেই গল্পটা খুব সুন্দর করে লিখে ফেলি। মামা তার বন্ধুর সাথে যোগাযোগ করিয়ে দেয়। রেদওয়ান আহমেদ তার নাম।
ইন্টারমিডিয়েট পড়া একটা ছেলের গল্প নিয়ে তিনি নাটক বানাতে তেমন ভরসা পেলেন না। আমি হতাশ হলাম। দিনের পর দিন যায়, রেদওয়ান আহমেদের কাছ থেকে কোনো খবর আসে না। এদিকে মামার মেসে থাকতে আর ভালো লাগছে না। বাসায় ফিরতে ইচ্ছে করছে, সে উপায় নেই। আমার বড় বোন মাইমুনার সাথে কথা হয়েছে। আপা বলেছে বাবা অনেক রেগে আছে, এখন বাসায় ফিরলে ঝামেলা হবে, তুমুল ঝামেলা হবে। ঝামেলার চেয়ে শান্তিতে এখানে মেসে থাকাই ভালো। মামা বলেন, তুই এই কাজটা করলি কেন বল? মামার এক প্রশ্নের উত্তর বেশ কয়েকবার দিয়েছি, তারপরেও যেন তার মনের মতন উত্তর হয় না। মামা ভেবেছে আমার মাথায় সমস্যা হয়েছে। মা ভাবছেন আমাকে জিন ভূতে ধরেছে। সেদিন মামার মেসে মাইমুনা আপাকে দিয়ে একটা তাবিজও পাঠিয়েছেন। আমি বলি, দেখো, আমরা শিক্ষা লাভ করি জ্ঞানের আশায়। কিছু মানুষ জ্ঞানী, তারা জ্ঞান বিতরণ করে, এটাই স্বাভাবিক। মামা বলেন, তুই কি নিজেকে সাইকিয়াট্রিস্ট ভাবিস? আমি মামার কথাই এড়িয়ে যাই, উত্তর না দিয়ে। মামা সেদিন তার ভার্সিটি থেকে এসে হাসি মুখে বলেন, তোর জন্য একটা ভালো খবর আছে রে। আমি বিছানা থেকে উঠে বলি, কি ভালো খবর? মামা বলেন, রেদওয়ান তোর গল্প দিয়ে একটা নাটক বানাবে। আজকে বিকেলে তোকে নিয়ে তার অফিসে যেতে বলেছে। মামার কথা শুনে আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। বিকেলে আমি রেদওয়ান আহমেদের সাথে দেখা করি। আগামী সপ্তাহে নাটকের শুটিং শুরু হবে, এটা জানায় আমাকে। রেদওয়ান আহমেদ বলে, তোমার গল্পটা বেশ পছন্দ হয়েছে, তুমি চাইলে আরও কয়েকটা এরকম গল্প লিখতে পারো। আমি কেবল সুযোগের অপেক্ষায় ছিলাম। আমার লেখা আরও দুটো গল্পের ঘটনা তাকে শোনাই। বুঝতে পারি তার বেশ পছন্দ হয়েছে। নাটকের সব কাজ শেষ করতে 21 দিন লেগে যায়। এই 21 দিন মামার মেসেই ছিলাম, বাসায় ফেরা হয়নি। আগামী মাসের 3 তারিখ নাটকটা টিভিতে দেখা যাবে। স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমাকে 13,000 টাকা দেয়। এত টাকা একসাথে দেখে প্রথমে অবাক লাগে, বুকের ভিতরে অদ্ভুত এক সুখ। মামা মেসের ফ্যানটা ঘটর ঘটর করে, এই ফ্যানটা বদলাতে হবে। বাবা খুব বেশি রাগ করলে এখানেই চলে আসি। মন খারাপ থাকলে এই মেসে এসে 2-3 দিন থেকে যায়। মামা কিছুতেই টাকা নেবে না। আমি বলি, তুমি পরে আবার দিয়ে দিবে, হিসেব বরাবর, দরকার হলে কিছু বেশি দিয়ে দিবে। মামা হেসে বলেন, আচ্ছা। যদিও মামার থেকে এই বয়স পর্যন্ত জানিয়েছি তার ঋণ কখনো শোধ করা হবে না। আমার বাবা একটা বেসরকারি স্কুলের শিক্ষক। শহরের এক পাশে একটা টিনশেড বাড়িতে আমরা থাকি। আমরা সহ আরও 2টো পরিবার এখানে থাকে। বাবার একটা চশমা আছে, একবার ভেঙে গেছে। সেই চশমা জোড়া দিয়ে চোখে পড়ে, অবশ্য বেশিরভাগ সময় পকেটেই রাখে। বেশি জরুরি না হলে পকেট থেকে বের করে চোখে দেয় না, কারণ চশমাটা ভাঙা। মা বহুবার বলেছে চশমা কিনতে, তবে কিনেনি। মাইমুনা আপাকে দিয়ে কৌশলে বাবার চশমার বিস্তারিত জেনে নিই। বাবার নতুন একটা চশমার দাম রাখে 2,400 টাকা, সাথে চশমার একটা ছোট ব্যাগ 220 টাকা। বাসায় আসবার পরে বাবার সামনে যায়নি, ঘরের ভিতরে চুপচাপ থাকি। মামা এসে বাবাকে বুঝিয়ে গেছেন। কি বলেছেন মামাই জানেন, বাবার বকাবকি করেননি। মা রান্নাঘরে এসে বলেন, তোর নাটকের নাম কি? আমি বলি, বিকেলের নরম রোদ। মা অবশ্যই পড়াশোনা করেছেন ক্লাস 5 পর্যন্ত। মা হেসে বলেন, বাহ, সুন্দর নাম তো, কখন দেখাবে? আমি বলি, আগামীকাল বিকেল 5টায় আমাদের টিভিতেই দেখা যাবে। মাইমুনা আপা সকালবেলা উঠে টিভিতে ধুলো মুছে পরিষ্কার করে। বাবা প্রতিদিন বিকেলে বাজারে অথবা লাইব্রেরিতে গেলেও আজকের শরীর খারাপ বলে লাইব্রেরিতে যাননি। মামা এসেছেন দুপুরের দিকে। বিকাল 5টা হতেই আমরা টিভির সামনে বসি। বাবা আমার ঠিক পাশেই, যদিও তার মুখের দিকে তাকানোর সাহস আমার নেই। বাবা পকেট থেকে তার ভাঙা চশমা বের করে পড়তে যাবেন। দেখেন, পকেটে চশমা নেই। আপাকে ডেকে বলে,
মাইমুনা, আমার চশমাটা মনে হয় খাটের উপরে, নিয়ে আয়। আপা চশমাটা নিয়ে আসে, নতুন একটা চশমা। বাবা বলেন, এই চশমা কার? আপা বলে, বাবা আমাদের শোভন কিনেছে তোমার জন্য। বাবা চশমা চোখে দিয়েই আমার দিকে তাকায়। আমি মুখ ফিরিয়ে টিভির দিকে তাকাই। বাবার দিকে তাকাতে ভয় লাগছে। একটা দোতলা ছাদ, ছাদের রশিতে কিছু ভেজা কাপড় শুকাতে দেয়া, ছাদের অর্ধেকে রোদ। ঠিক তখনই নাম ওঠে, বিকেলের নরম রোদ। নাটক শেষ হয়। বাবা চশমা খুলে চোখ মুছে বলেন, কি ছাতার নাটক লিখেছে, চোখে পানি এসে গেছে। নাটকের শেষে সবার চোখে একটু একটু পানি জমেছে, তবে বাবার চোখের নতুন চশমা দেখে নাটকের শুরুতে আমার চোখ ঝলঝল করে উঠেছিল। বাবা চশমা খুলে চোখ মুছে ঘরের ভিতর চলে যায়। কিছুক্ষণ পরে আমাকে বাবা তার ঘরে ডাকে। আমি চুপ করে খাটের পাশে বসি। বাবা বলে, এই গল্প কি আসলে তোর লেখা? আমি বলি, হ্যাঁ বাবা। বাবা বলে, ভালো হয়েছে, নাটকের ভিতরে অনেক স্মৃতি দেখতে পেলাম। বাবা হাতে 100 টাকার একটা নোট দিয়ে বলে, এটা দিয়ে কিছু খেয়ে নিবি, এখনই দোকানে যা। কলমে মুস্তাকিম বিল্লাহ আর কণ্ঠে সাদিয়া।